জুনের 30 তারিখের পর থেকে 1 জুলাইয়ের যে আন্দোলন, এটি পুরোটা একটা ষড়যন্ত্র এবং এটি ছিল রেজিম চেঞ্জের পলিটিক্স। তার মানে 2018-তে বিএনপি নির্বাচন করে যখন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে, তখন তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয় এবং সেই ক্ষমতার সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে তারা যুক্ত করে যুদ্ধাপরাধী মৌলবাদী শক্তিকে এবং আন্তর্জাতিক মোড়লদেরকে, তাদেরকে যারা 1971-এ বাংলাদেশ জন্মের বিরোধিতা করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান এবং চীন। এরা সম্মিলিতভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরায়। সুতরাং কোনো ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখবার কোনো সুযোগ কিন্তু নেই। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের জয়, 71-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র হওয়া, স্বাধীন দেশ হওয়া, পাকিস্তানপন্থীরা পরাজিত হওয়ার প্রতিশোধ 1975 থেকে 96 পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে একরকম নিষিদ্ধ করেই রাখা, ইতিহাস বিকৃতি ঘটানো, আবারও ক্ষমতায় আসা, 2001-এ ষড়যন্ত্র করে ক্ষমতায় সরিয়ে দেওয়া এবং 2001 থেকে 2006-এ অসংখ্য বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীকে কিন্তু নির্বিচারে হত্যা করা হয়েছে। অপারেশন ক্লিন হার্ট নামে একটি অপারেশন পরিচালনা করে খালেদা জিয়া। 1975-এ বঙ্গবন্ধু হত্যার জন্য যেমন সামরিক বাহিনীকে ইনডেমনিটি দেওয়া হয়েছিল, ঠিক একই রকম ভাবে 2001 থেকে 2006, 2002-এ যে অপারেশন ক্লিন হার্ট হয় খালেদা জিয়ার সরকারের সময়, সেই অপারেশন ক্লিন হার্টেরও কিন্তু ইনডেমনিটি দেওয়া হয়েছিল। এবং ওই সময় সারা বাংলাদেশের জেলা উপজেলার নেতাকর্মীদেরকে সেনাবাহিনী অ্যারেস্ট করে পিটিয়ে মেরে ফেলেছে এবং মেরে ফেলার পরে বলেছে যে হার্ট অ্যাটাকে মারা গেছে, যেই কারণে কিন্তু ওটার নাম দেওয়া হয়েছিল অপারেশন ক্লিন হার্ট। 71-এর 25শে মার্চ অপারেশন সার্চলাইট, 2002-এর অক্টোবরে অপারেশন ক্লিন হার্ট। এগুলো নাম এবং চরিত্র প্রত্যেকটা কিন্তু একে অপরের সঙ্গে সম্পৃক্ত এবং একই সূত্রে গাঁথা। সুতরাং যারা বলে যে বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র ঘুরে ফিরে বাংলাদেশের ইতিহাসের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে, তারা জানেই না যে বাংলাদেশ আওয়ামী লীগ না হলে মুক্তিযুদ্ধ এই শব্দটাই আসতো না এবং মুক্তিযুদ্ধ শব্দটা না আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। আর মুক্তিযুদ্ধের চেতনা নামক একটি শব্দের যদি বাংলাদেশের রাজনীতিতে পুনঃস্থাপন করা না হতো 1991-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে, তাহলে বাংলাদেশে কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসতো না। এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকলে কাদের জন্য এটি থ্রেট হয় তা কিন্তু 24-এর 5 আগস্টের পরে আবারও প্রমাণিত হয়েছে। তারা সামনে এনেছিল ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস ব্যর্থতায় পর্যবসিত হলে ডক্টর ইউনূসের বিরোধিতা দেখিয়ে আনা হয় হচ্ছে বিএনপিকে। বিএনপি ডক্টর ইউনূসের জারি করা অধ্যাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, বিএনপি এসে সেটাকে আইন করে। আপনার এই প্রশ্নটি যে দর্শক করেছে 17 বছরে কেন সেনাবাহিনীকে ঠিক করা গেল না, এই প্রসঙ্গে বলবো, আপনার প্রশ্নের ভেতরেই আশা করি এই প্রশ্নটা থাকা উচিত। এই যে আমরা যদি কোনোভাবে সূত্রগুলো না মেলাতে পারি, জীবন কিংবা একটি জীবনযাপন কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রকৃতিগতভাবে আমরা মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি, আমাদের মৃত্যু হবে, আমরা মাটিতে মিশে যাব, আবার আমাদের পরের প্রজন্ম আবারও মাতৃগর্ভ থেকে জন্ম নেবে। এবং এই যে মাতৃগর্ভ জন্মের ইতিহাস যদি কেউ ভুলে যায়, কেউ যদি যেই মায়ের নাড়ি ছেঁড়া তার যে জন্মের ইতিহাস, সেই ইতিহাস যদি ভুলে যায়, মায়ের গর্ভে 9 মাস কিভাবে সে বেড়ে উঠেছে সেই ঘটনা যদি সে মনে না রাখে, তাহলে সে মাকে শ্রদ্ধা করতে পারবে না। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি আমরা ধারণ না করি, তাহলে আমরা কিন্তু বাংলাদেশ নামক এই যে রাষ্ট্র আমাদের মা, তাকে আমরা শ্রদ্ধা করতে পারবো না। যে কারণে বারবার আমাদেরকে ইতিহাসের কাছে ফিরে যেতে হয় এবং ইতিহাসের ডটগুলো মিলিয়ে প্রত্যেকটা সময়ের সাথে প্রাসঙ্গিক থেকে আন্দোলনের প্রেক্ষাপট করতে হয়। 17 বছরে কেন সেনাবাহিনীকে ঠিক করা গেল না?
বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে একমাত্র সেনাবাহিনী যারা জনগণের পক্ষে যুদ্ধ করে একটি সেনাবাহিনী গঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অধীনে একটি সামরিক বাহিনী গঠন করা হয়, জেনারেল ওসমানীকে সামরিক বাহিনীর প্রধান করে। মুজিবনগর সরকারের নেতৃত্বে তারা যুদ্ধটা করে, সেক্টর কমান্ডাররা সব সামরিক অফিসার। 1975-এর 15ই আগস্টের ঘটনার সঙ্গে এই মুক্তিযোদ্ধা সামরিক বাহিনীর অফিসাররাই কিন্তু জড়িত। এবং জিয়াউর রহমানের 1971 সালের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আসে কিন্তু ওই সময়ের ঘটনা নিয়ে। যেমন মুজিবনগর সরকারের একটি গোপন নথিতে পাওয়া যায়, যখন নাকি মুক্তিযুদ্ধ চলছিল, খন্দকার মোশতাক পাকিস্তান কনফেডারেশন গঠনের জন্য লন্ডনে যাবে এরকম একটি প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাইল মুভ করে পাঠায় তাজউদ্দিন আহমেদের কাছে অনুমোদনের জন্য। তাজউদ্দিন আহমেদ দেখতে পায় যে খন্দকার মোশতাক লন্ডনে যেতে চাচ্ছে, কারণ সে পাকিস্তান কনফেডারেশন গঠন করবে। তার মানে পাকিস্তান কনফেডারেশন যদি মুক্তিযুদ্ধকালীন গঠিত হয়ে যেত, তাহলে কিন্তু মুজিবনগর সরকার বলে আর কিছু থাকতো না, এবং মুক্তিযুদ্ধটা হয়ে যেত একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, অর্থাৎ আরেকটি বেলুচিস্তান হতো। তাহলে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে মানুষটি মুজিবনগর সরকারের ভেতরে থেকে ষড়যন্ত্র করেছিল, সেই মানুষটি ছিল খন্দকার মোশতাক। এবং সেই ফাইলে খন্দকার মোশতাকের ভ্রমণ সহযোগী হিসেবে যেই নামটি ছিল, সেই নামটি ছিল কিন্তু জিয়াউর রহমানের, মেজর জিয়ার, Z4Z সেক্টর কমান্ডার। অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই কিন্তু মেজর জিয়া এবং খন্দকার মোশতাকের ভেতরে যোগাযোগ ছিল। এটি একটি প্রমাণিত সত্য, দালিলিক প্রমাণ। আবার মেজর ডালিম এবং কর্নেল রশিদ, যারা মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানে ছিল, যখন নাকি ক্র্যাকডাউন হয়, পাকিস্তানে যে সকল সামরিক অফিসাররা ছিল তাদের বেশিরভাগকে কিন্তু পাকিস্তানেই রেখে দেওয়া হয়, তাদেরকে কিন্তু বাংলাদেশে আসতে দেওয়া হয়নি, মানে পূর্ব পাকিস্তানে আসতে দেওয়া হয়নি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। তারা পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে দেশে ফিরে আসে, তাদেরকে রিপ্যাট্রিয়েটিক বলা হয়, অর্থাৎ তারা রিপ্যাট্রিয়েট করে বাংলাদেশের সামরিক বাহিনীতে। এরশাদ তার ভেতরে অন্যতম অফিসার ছিল। এরশাদ কিন্তু মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি ছিল, কিন্তু মেজর ডালিম এবং কর্নেল রশিদ এরা কিন্তু পাকিস্তানে ছিল, এবং তারা ট্রেনে করে, তাদের নিজেদের কথায়, মেজর ডালিমের সাক্ষাৎকারে আছে, কর্নেল রশিদের সাক্ষাৎকারে আছে, মুক্তিযুদ্ধ শুরু হলে তারা ট্রেনে করে করাচি থেকে দিল্লি এসে পৌঁছায়। দিল্লিতে বর্ডারে তাদেরকে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে আটক করে, এবং সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দপ্তরে। তাদের ব্যাপারে গোয়েন্দা দপ্তর বিভিন্ন রকম তদন্ত করে, তারপরে মুজিবনগর সরকারের কাছে কিন্তু এই দুইজনকে হস্তান্তর করে। এবং জিয়াউর রহমান যেহেতু একটি রিজার্ভ ফোর্স ছিল, কলকাতাতেই একটি বাংলোতে তিনি থাকতেন, তার সঙ্গে ওই সময় দুইজন অফিসার দেখা করত, মেজর ডালিম এবং কর্নেল রশিদ। তার মানে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে তারাই জড়িত যারা 71-এ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান কর্তৃক প্রেরিত গুপ্তচর ডালিম এবং কর্নেল রশিদ, এবং পাকিস্তান কনফেডারেশনের পক্ষে কাজ করা খন্দকার মোশতাক এবং জিয়াউর রহমান। এই শক্তি ধারাবাহিকভাবে আজকে পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় আছে। 75-এ যেমন এক খন্দকার মোশতাক, আজকের 2024-এর 5 আগস্টেও কিন্তু অনেক খন্দকার মোশতাকের নাম কিন্তু আসতে শুরু করেছে। 1971-এর জিয়াউর রহমান, মেজর ডালিম কিংবা কর্নেল রশিদ 2024-এও জেনারেল ওয়াকার সহ অসংখ্য সামরিক অফিসার, এমনকি গুপ্ত স্নাইপারদের নামও কিন্তু আসতেছে। সুতরাং এই যে 71-এ যেই প্রসঙ্গে ছিলাম, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যেই সামরিক বাহিনী গঠিত হয়েছে, 75-এর 15ই আগস্টের ভেতর দিয়ে বাংলাদেশে সেই সামরিক বাহিনী কিন্তু জনগণের বিপক্ষে অবস্থান নিল। এবং জিয়াউর রহমান ওই সময়ে 5000-এর অধিক
সামরিক বাহিনীর লোককে হত্যা করেছে, মুক্তিযোদ্ধা অফিসারদেরকে হত্যা করেছে। এরশাদ ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধার অফিসার যারা ছিল তাদেরকে কিন্তু রিটায়ারমেন্টে পাঠিয়েছে। এবং জিয়াউর রহমানকে হত্যা করেছিল যে জেনারেল মঞ্জুর, সেও কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা। একজন বীর মুক্তিযোদ্ধা একজন সেনাবাহিনীর প্রধানকে, সামরিক বাহিনীর প্রধানকে এবং সেনা শাসককে হত্যা করে। এই হত্যাকাণ্ড অরাজনৈতিকভাবে দেখবার কোনো সুযোগ কিন্তু নেই। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা এবং মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকা এবং ৭৫-এর ১৫ই আগস্টের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, সেই কারণে একজন মুক্তিযোদ্ধা কিন্তু তাকে হত্যা করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে মুজিব বাহিনী গঠন হয়, ৭১-এ সরকার, ৭২-এর সরকার গঠনের পর যে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, সেই রক্ষী বাহিনী কিন্তু গঠন করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষে সেবামূলক একটি শক্তি হিসেবে। কারণ রক্ষী বাহিনী তারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু সেনাবাহিনীতে সেই যে সময় থেকে ৭২-এ রক্ষী বাহিনী গঠন হওয়ার পর থেকে সেই যে প্রচার চালানো হয়েছে যে বঙ্গবন্ধু সেনাবাহিনীর বিপরীতে রক্ষী বাহিনী গঠন করেছে এবং জাসদের গণবাহিনী গঠন, এটিও কিন্তু সেই প্রচারণারই অংশ। রক্ষী বাহিনীর সঙ্গে গণবাহিনীর বিরোধিতা এবং গণবাহিনীও গঠন হয়েছিল রক্ষী বাহিনীর বিরুদ্ধে। এই যে একটি ন্যারেটিভ সেনাবাহিনীর ভেতরে ছিল, সেনাবাহিনীর জন্য শেখ হাসিনার সরকার যা করেছে তা কিন্তু বাংলাদেশের কোনো সরকার, সামরিক শাসকরাও করেনি, অন্য কোনো সামরিক পৃষ্ঠপোষকতার সরকারও করেনি। সেনাপ্রধান জেনারেল শফির একটা কি বলে আপনার টক শো ইতিমধ্যে কিন্তু অনেকবার আমরা শুনেছি, ফেসবুকে ভাইরাল আছে। জেনারেল শফি হচ্ছে জেনারেল ওয়াকারের ঠিক আগের সেনাপ্রধান। তিনি বলেছেন স্পষ্ট করে যে শেখ হাসিনা হচ্ছে জওয়ানদের জন্য প্রথমে 2 বেলা ভাতের ব্যবস্থা করেন। শেখ হাসিনা হচ্ছে প্রথম যিনি জওয়ানদের জন্য প্রথম 2 বেলা আমিষের ব্যবস্থা করেন। কিভাবে? আগে জওয়ানরা 1 বেলা ভাত খেত, 1 বেলা রুটি খেত। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 96-তে দরবারে গিয়েছে ঢাকা সেনানিবাসে, ওইখানে সিপাহীরা হাত তুলে দাঁড়িয়ে বলেছে আমাদেরকে 2 বেলার ভাতের ব্যবস্থা করো। শেখ হাসিনা তো জানেন নাকি, তিনি সেনাপ্রধানকে জিজ্ঞেস করেন যে এটা কি হয়েছে, কেন ওরা 2 বেলা ভাতের কথা বলছে। বলো যে না, আমাদের রেশনিং এমন যে আমরা 2 বেলা ভাত দিতে পারি না, 1 বেলা ভাত দিয়ে 1 বেলা রুটি দিই। শেখ হাসিনা ওখানে ঘোষণা করে আসলেন আজকে থেকে জওয়ানরা 2 বেলা ভাত খাবে, 2 বেলা ভাতের ব্যবস্থা হলো। পরের বছর তিনি গেলেন আবার দরবারে, সেখানে বলা হলো আমাদের 2 বেলা আমিষের ব্যবস্থা করা হোক, অর্থাৎ 1 বেলাতে সবজি দেয়া হতো, আরেক বেলাতে দেয়া হতো মাছ অথবা মাংস। শেখ হাসিনা আমিষের ব্যবস্থা। আগামুল্লাহ বাস্তব সত্য 5ই আগস্টে আবার আমরা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনী সেই 75-এর পরে আওয়ামী লীগ এত বছর ক্ষমতা থাকা সত্ত্বেও সেনা, মোল্লা, মিলিটারি, আমেরিকা 3টা কোনোদিন আওয়ামী লীগের প্রতি কিন্তু 16 বছরের একটি ব্যর্থতার দায় বাংলাদেশ আওয়ামী লীগ অস্বীকার করতে পারবে না। যেমন সেনাবাহিনীতে যে রিক্রুট অফিসাররা যারা নাকি 2024-এ 5 আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত হলো, শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ালো, সরকারের নিষেধাজ্ঞা অমান্য, সরকারের নির্দেশ অমান্য করে জনগণের বিপক্ষে দাঁড়ালো, স্নাইপার ব্যবহার করলো, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে 5 আগস্টের পরে হত্যা করলো, সেই সামরিক অফিসারদের নিয়োগ কি ওই 16 বছরের মধ্যে হয়েছে না? তাহলে নিয়োগ প্রক্রিয়ায় যদি সেই জায়গাটি থাকতো যে যারা বাংলাদেশের ইতিহাসকে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যারা মৌলবাদের বিরুদ্ধে না, যারা জঙ্গিবাদের বিরুদ্ধে না, তারা সেনাবাহিনীতে ঢোকার তো কোনো সুযোগই নেই। কিন্তু এই যে জঙ্গিবাদের পক্ষে, এই যে আজকে এয়ারফোর্সে জঙ্গি পাওয়া যাচ্ছে, এই যে সেনাবাহিনীর ভেতরে জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, এই যে সেনাবাহিনীর নিজস্ব স্থাপনা বঙ্গবন্ধুর ভাস্কর্য,
এই বিজয় সরণিতে, সেটি সেনা কর্মকর্তারাই ভাঙছে, জওয়ানরাই ভাঙছে। এই যে একটি বাহিনী যারা 16 বছরে নিয়োগপ্রাপ্ত হয়েছে, তারা কিভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে যায়, তারা কিভাবে মৌলবাদের পক্ষে যায়, তারা কিভাবে ইসলামিস্ট হয়ে ওঠে, সেই প্রশ্নটি। ইসলামে আমি একটা ঘটনা বলি, আমাকে একজন মানুষ যারা এই সেনাবাহিনী প্রধান এবং তার যে স্ত্রী যিনি আর কি, যাকে আমরা চিনি, এই দুজন যখন প্রেম করছিল তখনকার ঘটনায় ওই ব্যক্তিটা আমাদেরকে বলেছেন যে ওকে তো শিবিরের ছেলে জানতাম আমরা, শিবিরের ছেলে কিভাবে আওয়ামী পরিবারের একটা মেয়ের সাথে প্রেম করতেছে, আমি অবাক হয়ে গেলাম ওই সময়কার ঘটনা। তো ওই সময়কে একটা মানুষ যাকে চিনতো, আওয়ামী লীগ তাকে চিনল না কেন? আমি বলছি যে দেখেন, সেনা আহ, যেমন এখন কি বলে, ডক্টর ইউনূসের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান ছিল না? হ্যাঁ, আচ্ছা, খলিলুর রহমান আমেরিকান এজেন্ট। আজকে সে বাংলাদেশ বিরোধী চুক্তি যা আছে সবকিছু সে করছে। বাণিজ্য এবং চুক্তি হয়ে গেল, তারপরে এই যে নিরাপত্তা চুক্তি হয়ে গেল। আচ্ছা, এত বড় আওয়ামী লীগ একটা ঘটনা এখন বাংলাদেশের রাজনৈতিক মানুষকে অন্ধকারে রেখে আওয়ামী লীগ নিরাপত্তা চুক্তি সরকারের হলো। আওয়ামী লীগ সরকারের এই খলিলুর রহমানটা কে ছিল? আওয়ামী লীগ সরকারের এই খলিলুর রহমান কিন্তু ছিল জেনারেল তারেক সিদ্দিকী। সামরিক কর্মকর্তাদের নিয়োগ, সামরিক কর্মকর্তাদের প্রমোশন, সামরিক কর্মকর্তাদের যা যা কিছু সবকিছু তিনি করতেন। তিনি কে? তিনি শেখ রেহানার দেবর। এবং আজকে এসে যেই সকল মির্জাফরদের নাম আসতেছে, যে সকল খন্দকার মোশতাকদের নাম আসতেছে, তার ভেতরে তো জেনারেল তারেক সিদ্দিকীর নাম আছে। অথচ মুক্তিযুদ্ধের পক্ষের অনেক সামরিক অফিসার যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় প্রমোশন পায় নাই, আফটার মেজর সমস্ত প্রমোশন কিন্তু আর্মিতে তার বোর্ড নির্ধারণ করে, এবং বোর্ড নির্ধারণ করে তাদের রাজনৈতিক পরিচয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। তাহলে আর্মি বোর্ড কিভাবে মেজরের পরে লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, মেজর জেনারেল এগুলো করলো? কিভাবে করলো? যেইটা দেখতো জেনারেল তারেক সিদ্দিকী। সুতরাং নাম বলতে গেলে অনেক কথা বলতে হবে। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, এই প্রসঙ্গটা বাদে আমরা ওই অন্য প্রসঙ্গে যাওয়ার আগে একটা কবিতা শুনবো। আমি কবিতা আজকে আসলে মানে পড়ার মতো, আমি নেত্রীর লেখাটা ওই কারণেই পড়লাম। ছোট্ট একটা কবিতা পড়ি। আল মাহমুদ স্বপনের লেখা, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সংসদে হুইপ ছিল। তুমি এসেছিলে বলেই আজ আমার স্বাধীনতা অর্থবহ। তুমি এসেছিলে বলেই আজ বাংলাদেশ ভিক্ষুকের জাতির পরিবর্তে আত্মমর্যাদাবান। তুমি এসেছিলে বলেই বাংলাদেশ দৃপ্ত পদক্ষেপে সম্মুখের পথে ধাবমান। তুমি এসেছিলে বলেই বাংলাদেশ আজ সবার জন্য নিরাপদ এক শ্যামল ভূখণ্ড। তোমার চির উন্নত শির, তোমার কোমল কঠিন মাতৃরূপী অবয়ব আজ সমস্ত বাংলাদেশের মুখচ্ছবি। এই সময়টি 16 বছরের সময়। আগামীতে যদি এটি বাংলাদেশের সময় হয়, তাহলেই কিন্তু বাংলাদেশটা ফিরবে, এবং আমাদের সংগ্রাম কিংবা আকাঙ্ক্ষা এবং সেই বাংলাদেশটা। সেই ফেরার জন্য বাংলাদেশে নতুন একটা গ্রুপ, নতুন জেনারেশন গড়ে উঠছে ছাত্রলীগের, এবং যাদের আমার মনে হয়েছে, আমি তাদের সাথে কথা বলি, এই গ্রুপটাকে নতুন এর উত্থান, যেটা নতুন ভাবে উত্থান, এরা 5 আগস্ট করে আগে কিন্তু রাজনীতি করে নাই, এদেরকে আওয়ামী লীগের এই নেতারা কিন্তু চেনেও না, এমন একটা নতুন চমৎকার গ্রুপ গড়ে উঠছে। সেটা আজকে ছাত্রলীগের সংগঠন গড়ে তোলার জন্য আসলে কি করা হচ্ছে, কোন পদ্ধতিগুলো বেছে নেওয়া হচ্ছে এখন? এখানে এইটুকু নিশ্চিতভাবে শেখ হাসিনার কাছ থেকে একটি নির্দেশনা এসেছে। তিনি বলেছিলেন নেতৃত্বে তারা থাকবে যারা মাঠে আছে, যারা নির্যাতিত হচ্ছে, যারা নতুন করে তৃণমূল থেকে দলটাকে সংগঠিত করছে। ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের একটি প্রক্রিয়া চলছে, বিভিন্ন জেলায় জেলায় কমিটি হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি
যে একটি প্রতীকী ছবি হয়ে উঠেছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার ওই মিছিলটি, যেখানে ছাত্রলীগের নেতা পতাকা হাতে সামনের দিকে এগিয়ে এবং একটি অদ্ভুত রকম ভঙ্গিতে জনতার উদ্দেশ্যে সালাম দিচ্ছে, এবং সে একটি শব্দ ব্যবহার করেছে, আপনারা আমার জন্য হাঁটু পানিতে নামেন, আমি আপনাদের জন্য সাঁতার কাটবো। এই যে প্রতীকী ছবি বা প্রতীকী ভাষা, এটি বর্তমান বাংলাদেশের ছাত্রলীগ। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মুসলিম লীগ যখন নাকি পূর্ব পাকিস্তানে একটি উচ্চবিত্ত ধনিক শ্রেণীর রাজনৈতিক প্রতিনিধির দল, সেই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দল বঙ্গবন্ধু গঠন করেন বাংলাদেশের শোষিত নিপীড়িত মানুষের প্রতিনিধি হিসাবে। আওয়ামী লীগ, আওয়াম একটি উর্দু শব্দ, আওয়াম মানে হচ্ছে জনগণ। এই যে জনগণের দল, বাংলাদেশের কৃষকের দল, বাংলাদেশের শ্রমিকের দল, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের দল, মধ্যবিত্ত শ্রেণীর দল, ছাত্রদের দল বাংলাদেশ আওয়ামী লীগ, সেই বাংলাদেশ আওয়ামী লীগ 16 বছরে একটি পুঁজিবাদীদের রাজনৈতিক দলে পরিণত হয়েছিল। একটি অসুস্থ প্রতিযোগিতা ছিল, কারণ বিএনপি বাংলাদেশে 1975-এর পরে এরশাদ জিয়াউর রহমান যেমন পুঁজিবাদীদের রাজনৈতিক দল হয়ে গড়ে তোলবার চেষ্টা করেছে, এরশাদও তাই করেছে, এবং বিএনপিও কিন্তু পুঁজিবাদীদের রাজনৈতিক দল। আওয়ামী লীগ 91 সালের নির্বাচনের পরাজয়টাকে পুঁজিবাদের বিরুদ্ধে পরাজয় হিসেবে ধরে নিয়ে 96 থেকেই কিন্তু আওয়ামী লীগ ব্যবসায়ীদের ধরে এনে, সাবেক সেনা কর্মকর্তাদের ধরে এনে, সাবেক সিভিল ব্যুরোক্রেট, সাবেক সচিবদের ধরে এনে নমিনেশন দিতে শুরু করে এবং 96-তে জেতে। কিন্তু 2008 থেকে 2024 যেই জনগণের ক্ষমতায়িত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়াতে পুঁজিবাদীদের নমিনেশন দিতে পারে, কিন্তু তাদের নিয়ন্ত্রণে যদি দল চলে যায়, সেই দল কিন্তু জনগণের দল থাকে না। সুতরাং 5 আগস্ট 2024 বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল ঘটনা ঘটেছে। একটি হচ্ছে বাংলাদেশ বিরোধী একটি গ্রুপ, তাদের চরিত্র উন্মোচিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের শত্রু কারা তারা যেমন নির্ধারিত হয়েছে। আরেকটি অংশ হচ্ছে এই যে পুঁজিবাদীরা, তারা যে আসলে কখনোই কোনো দলের থাকে না, তারা যে কোনো দলের প্রতি দায়িত্বশীল থাকে না, তারা যে নেতৃত্ব দিতে পারে না, তৃণমূলের নেতা হয়ে উঠতে পারে না, সেটি আবারও প্রমাণিত হয়েছে। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ আবারও 60-এর দশকের আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে, 80-র দশকের আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে, 90-এর দশকের আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে, এবং আজকের 2024-এর 5 আগস্টের পরে শেখ হাসিনার নেতৃত্বের যে বাংলাদেশ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের ফিরে আসাটা জরুরি ছিল। এটি হচ্ছে 5 আগস্টের, জুলাই 24-এর আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যাত্রার একটি নতুন মাইল ফলক বলতে পারেন, কিংবা প্রারম্ভিক যাত্রা বলতে পারেন। আরেকটি জিনিস হচ্ছে 14 দলীয় রাজনৈতিক দল জোট গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ, তাই তো? 90-এর স্বৈরাচার বিরুদ্ধে জাতীয় রাজনৈতিক জোট, এটি একটি গুরুত্বপূর্ণ ছিল। যেমন ছাত্র রাজনীতিতে ছিল ছাত্র সংগ্রাম পরিষদ, আর এদিকে ছিল 3 দলীয় জোট, 8 দলীয় জোট, 7 দলীয় জোট, 5 দলীয় জোট। এই জোটের সংগ্রামের ভেতর দিয়ে এরশাদকে ক্ষমতা থেকে সরানো হয়। 96-এ কিন্তু বিএনপি সরকারের পতন ঘটানো হয় রাজনৈতিক জোট। 2009-এও কিন্তু 14 দলীয় জোট হিসেবে রাজনৈতিক জোট বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে। কিন্তু আপনি 14 দলীয় জোটের কাউকে কি 2024-এর ক্যাবিনেটে দেখেছেন? 18 পর্যন্ত কিন্তু 14 দলীয় জোটের নেতারা ক্যাবিনেটে ছিল। রাশেদ খান মেনন ছিল, হাসানুল হক ইনু ছিল, দিলীপ বড়ুয়া ছিল, এরকম অনেক নেতৃত্ব কিন্তু ছিল। কিন্তু আপনি 24-এর ক্যাবিনেট দেখেন, তার মানে কি? তার মানে পুঁজিবাদী যে গোষ্ঠীটি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের জায়গাটিকে ঘিরে ফেলেছিল, শেখ হাসিনাকে ঘিরে ফেলেছিল, তারা একটি রাজনৈতিক জোট, যে একটি সরকারের টিকে থাকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তারা সেটি ভুলে গিয়েছিল। বলে ওয়ার্কার্স পার্টির তো 1% ভোটও নাই, জাসদের তো 0.5% ভোটও নাই। কিন্তু
একই মতাদর্শের রাজনৈতিক দলের ঐক্য, এটি যে একটি জনগণের কাছে বার্তা, সেই বার্তাটি দিতে বাংলাদেশ আওয়ামী লীগ ভুলে গিয়েছিল। 24-এর 5 আগস্ট ঘটার একটি অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন হিসেবে একা হয়ে গিয়েছিল। আবার ছাত্র রাজনীতিতে একটি কলুষিত অধ্যায় হচ্ছে গুপ্ত শিবির, যারা ঢুকে ছাত্রলীগের নেতৃত্বের জায়গাগুলোতে অবস্থান করছিল। তারা ছাত্রলীগের ইমেজগুলোকে নষ্ট করেছে।